হ্যালো এন্ড ওয়েলকাম মাই চ্যানেল ফিজিক্স জুনিয়র। তো আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর জন্য আলো অধ্যায়ের 1 চ্যাপ্টারের লেকচার 1। দেখতে পাচ্ছিস লেকচার 1। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার নিয়ে প্রত্যেকটা ক্লাস 10 এর স্টুডেন্টদের কিন্তু বহুত টেনশন থাকে যে কি করে এই চ্যাপ্টার, বহুত আমার কাছে বহুত মেসেজ এসেছে এই চ্যাপ্টার নিয়ে, এই চ্যাপ্টার করাতে। তাই এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা করাচ্ছি। এবং এই চ্যাপ্টার নিয়ে যেটা বললাম যে ক্লাস 10 এর ছেড়ে দেওয়ার টেনশন থাকে। কেন টেনশন থাকে? কারণ এখান থেকে কি কোশ্চেন আসবে, কেমন ভাবে লিখবো, কি করব, আর কি কি কোশ্চেন আসে, কিরকম ভাবে আসে, কি মার্কসে আসে, সেগুলো সবগুলো ওকে। আগে এইটা মোটামুটি তো 5-6টা লেকচার আমি আনবো, ঠিক আছে। লেকচার আমি, এটা একটা সিরিজ চলছে, ঠিক আছে। এটা আমাদের যে একটা, আমরা একটা সিরিজ করব, ঠিক আছে। এই লেকচার আলো অধ্যায় করবো, তারপর দেন জলতরিৎ করবো। আজকে একটু লেকচার, আজকে একটু মানে ভিডিওটা একটু কমই হবে, ঠিক আছে। প্রত্যেকে দেখে নিস এবং লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস। আর যেগুলো ডাউট আছে কিন্তু প্রপার ডাউট গুলো কিন্তু কমেন্টে তোরা লিখতে ভুলবি না। আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো, ওকে, কোনো ব্যাপার না। আর পরপর দেখছি আমরা আনবো আলো অধ্যায় থেকে, তারপর চলতরি, দেন আরো যেগুলো আছে অর্গানিক, অর্গানিক যে ক্লাসের যে অর্গানিক কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোও আনবো, ওকে, সব হয়ে যাবে, ঠিক আছে। চল আজকে লেকচারটা শুরু করি তাহলে। ফার্স্ট হচ্ছে আলো। দেখ তোদের জন্য আমি একটা এডিট করছি, যেটা তোর দেখ, যে বইয়ের যে লেখা আমি তো বলবো, প্লাস বইয়ের যে লেখা সেগুলো তার পাশে চলে আসবে। যেহেতু হোয়াইট বোর্ডে করা হচ্ছে, বোর্ডে মানে তোর বইয়ের যে লেখাগুলো আমাদের আছে সেগুলো তাকে আমাদের পাশে চলে আসবে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গোলীয় দর্পণ থেকে। গোলীয় দর্পণ কি? ওকে, কোন প্রতিসারক তল যে গোলকের অংশ, ঠিক আছে। প্রথম হচ্ছে গোলীয় দর্পণ, কোন প্রতিসারক তল যে গোলকের অংশ। এই যে গোলীয় দর্পণ, এই যে গোলীয় দর্পণ, এই বানানগুলো কোনো অসুবিধা হয় না, দেখি বানানটা দ্বারা একবার দাঁড়া, একবার দাঁড়া। কোন প্রতিসারক বা প্রতিফলক তল যে গোলকের অংশ তাকে বলা হয় গোলীয় দর্পণ। এই যে গোলীয় দর্পণ, ঠিক আছে, বানানগুলো কিছু মনে করিস না, ওকে। এই যে গোলীয় দর্পণ, কারণ তাড়াতাড়ি করে করছি, বানানগুলোতেই যারা অসুবিধা নেই। তাহলে গোলীয় দর্পণ দুটো ভাগ, ওকে। কি কি গোলীয় দর্পণ হচ্ছে? একটা হচ্ছে অবতল, ওকে, আর একটা হচ্ছে উত্তল। কি বললাম? যে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ কি? কোনে প্রতিফলক বা প্রতিসারক তল যে গোলকের অংশ তাকে বলা হয় কিন্তু গোলীয় দর্পণ। এরপর যে আমরা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণকে কয় ভাগে ভাগ করতে পারি? গোলীয় দর্পণ কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? এক হচ্ছে অবতল আর এক হচ্ছে উত্তল। এরপর অবতল কোন, মানে অবতল যেটা কনকেভ বলে, আর যেটা উত্তল যেটা হচ্ছে কনভেক্স বলে। হ্যাঁ, ঠিক বলেছি, কনভেক্স, কনকেভ আর কনভেক্স, ওকে। এরপর দেখ, আমরা কোন, মানে কোন দর্পণটাকে কনকেভ, কোন দর্পণটা কনভেক্স বলবো সেটা আমরা একবার চিনে নিই, ওকে। এটা বুঝতে পারলি যে কোনো প্রতিফলক বা প্রতিসারক তল যে গোলকের অংশ তাকে বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের দুটো ভাগ, এক হচ্ছে অবতল, এক হচ্ছে উত্তল, ওকে। চল, এরপর যদি ধর, ধর একটা গোলক করলাম, ওকে। এই গোলকটাকে, এই গোলকটাকে যদি আমি মাঝ বরাবর এরকম ভাবে ভাগ করি, কি বললাম? এই যে গোলকটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এর যদি মাঝ বরাবর ভাগ করি, ঠিক আছে। আর এই যে তাহলে মাঝ বরাবর ভাগ করলে আমাদের কিরকম আসবে? দেখ, মাঝ বরাবর ভাগ করলে আমাদের কিরকম আসবে, দেখ, এরকম একটা আসবে, ওকে। তাহলে দুটো প্রতিসারক বা প্রতিফলক তল হয়ে গেল, ঠিক আছে, দুটো দর্পণ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। আর এই দর্পণটা ক্ষেত্রে আমরা এইদিকে প্রলেপ দিই, ওকে। আর এই দর্পণটা ক্ষেত্রে আমরা এইদিকে প্রলেপ দিচ্ছি, ওকে। বুঝতে পারলি? তাহলে এই দর্পণটা ক্ষেত্রে আমরা বাইরে দিয়ে প্রলেপ দিলাম, দাঁড়া এইটা একটু কাটি, বেশি হয়ে যাচ্ছে। এই দর্পণটার ক্ষেত্রে আমরা বাইরে দিয়ে প্রলেপ দিলাম, এই দর্পণটার ক্ষেত্রে আমরা ভেতর দিয়ে প্রলেপ দিলাম। তাহলে কোনটাকে মানে অবতল বলবো, কোনটাকে উত্তল বলবো? হ্যাঁ, উত্তল হচ্ছে, উত্তল দর্পণ কি? উত্তল হচ্ছে কনকেভ, অর্থাৎ কনকেভ। তোরা বুঝতে পারছো কেভ মানে কি ভাই? গুহা। কেভ মানে কিন্তু গুহা, ওকে। তাহলে কনকেভ মানে হচ্ছে কি? অবতল। এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণ কি হয়? এই অবতল দর্পণে যদি এইদিকে যদি একটা আলো, এখানে যদি
প্রতিফলিত হয়, তাহলে এইখানে কিন্তু এরকম ভাবে বেরিয়ে যায়, আলোটা কিন্তু এখান থেকে প্রতিফলিত হওয়ার পর এদিকে বেরিয়ে যায়। ওকে, আর এই দর্পণ আমি বলছি কোনটা কি সেটা বলছি। আর এই দর্পণটার ক্ষেত্রে এদিকে যখন আলো পড়ে তখন এইখানে কিন্তু প্রতিফলিত হয়ে এদিকে ছিটকে যায়। বোঝা গেল? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোনটাকে আমরা অবতল বলবো, কোনটাকে উত্তল বলবো? অর্থাৎ অবতল দর্পণ হচ্ছে যার বাইরের দিকটা অমসৃণ ও ভেতরের দিকটা মসৃণ, তাকে বলা হবে অবতল দর্পণ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি, যার ভেতর দিকটা হচ্ছে অমসৃণ আর বাইরের দিকটা হচ্ছে মসৃণ, অর্থাৎ আলো যেখানে প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে তার মসৃণ তল বরাবর প্রত্যেকটা তলে, অর্থাৎ উত্তলই হোক বা অবতল, দুটো তলের ক্ষেত্রে কিন্তু মসৃণ যে তলটা সেদিকে কিন্তু আমাদের আলো কিন্তু প্রতিফলিত হচ্ছে। দেখ এখানে মসৃণ তল কি, তাহলে আমরা কোনটাকে এখানে একবার দ্বারা এখানে আমরা কোনটাকে উত্তল কোনটাকে অবতল বলবো? দেখ আমরা উত্তল অবতল কি বললাম, অবতল জিনিসটা হচ্ছে যার বাইরের দিকটা অমসৃণ আর ভেতর দিকটা মসৃণ। তাহলে দেখ বাইরের দিকে অমসৃণ রয়েছে ভেতরের দিকে মসৃণ হচ্ছে, তাহলে এইটাকে আমরা অবতল বলতে পারি, তাই তো? এটাকে আমরা অবতল বলতে পারি। আর উত্তলের ক্ষেত্রে কি বললাম, যার ভেতরের দিকটা অমসৃণ এবং বাইরের দিকটা মসৃণ তাকে বলা হয় উত্তল দর্পণ। তাহলে এই দিকটা আমরা কি বলতে পারি, এই দিকটা বলা হয় উত্তল দর্পণ। ওকে, বলা হলো। আর এই অবতল দর্পণ হচ্ছে, ইংরেজি নামগুলো জানিস, তোকে একটু বলার নেই। তো দেখ তাহলে বললাম যে আলো কোন দিকে প্রতিফলিত হচ্ছে, সবসময় মসৃণ তলে প্রতিফলিত হওয়ার পর ছিটকে যাচ্ছে প্রত্যেকটা দর্পণের ক্ষেত্রে, হোক উত্তল বা অবতল। ওকে, এরপর দেন যেটা হচ্ছে, দেন হচ্ছে আমাদের এই যে বললাম যে যে অবতলের ক্ষেত্রে বাইরের দিকটা অমসৃণ আর ভেতর দিকটা মসৃণ, এই ক্ষেত্রে ভেতর দিকটা অমসৃণ আর বাইরের দিকটা মসৃণ হলো, যে উত্তল আর অবতল কিন্তু আমাদের হয়ে থাকে। এরপর এই জিনিসের আর কি করা যায়? তো এর ক্ষেত্রে হলো, ঠিক আছে চল। দেন যেটা জিনিসটা দেখে, উত্তল অবতল তোরা চিনতে পারলি কোনটা উত্তল কোনটা অবতল। দেন ধর আবার একটা গোলক যদি আমরা করি, ভেবে না আবার একটা গোলক করলাম, গোলক করলাম। ওকে, করলাম। তো এই মাঝ বরাবর, ও সরি একটা জিনিস বলি, এই গোলকটা কি, এই গোলকটার মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু ভিজুয়ালাইজেশন কর, এর যে গোলকটার মধ্যবিন্দু কিন্তু এটা মিড পয়েন্ট, কোনটা এটা, এটা মিড পয়েন্ট। আর আমরা যদি পাসিং থ্রু সেন্টার দিয়ে আমরা যদি ভাগ করি এটাকে, মানে ধর এই যে মিড পয়েন্ট দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি এবং আমরা এটাকে যদি মুছে দিই একবার, আমরা এটাকে যদি মুছে দিই, কি করলাম? তাহলে এটা কি দর্পণ হলো, এর ধর ভেতরের দিকটা বাইরের দিকটা অমসৃণ আর ভেতরের দিকটা মসৃণ, তাহলে এটা কি দর্পণ, কি দর্পণ? বাইরের দিকটা অমসৃণ ভেতর দিকটা মসৃণ, তাহলে এটা কিন্তু অবতল দর্পণ। বাইরের দিকটা অমসৃণ ভেতর দিকটা মসৃণ, এটা হচ্ছে অবতল দর্পণ। ওকে, এই অবতল দর্পণ, এই যে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, যে গোটা গোলীয় দর্পণটা, গোটা গোলকটা কিন্তু কেন্দ্র সেন্টার যদি এটা থাকে, তাহলে ধর এই দর্পণটা ক্ষেত্রে সেন্টার এটা, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার যে কেন্দ্রটাকে আমরা বক্রতা কেন্দ্র বলতে পারি। তাহলে এই কেন্দ্রটাকে আমরা কি বলতে পারি, বক্রতা কেন্দ্র। দেখ এবার দেখ তোদের দ্বারা পুরোটা বলে দিই, বক্রতা কেন্দ্র। আর এবার পোল অর্থাৎ মেরু, বক্রতা কেন্দ্রকে আমরা কি লিখতে পারি, সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ সিডি লিখতে পারি, কিন্তু আমরা সিডি রিপ্রেজেন্টেশন করতে পারি এটাকে। আর এটাকে কি লিখতে পারি, এবার আমরা পোল বা মেরু অর্থাৎ পোল। মেরু, মেরু হচ্ছে এই যে গোটা, এই যে আমরা একটা গোলীয় দর্পণ, আমরা গোটা গোলকটার কথা বলি নেই, আমরা এই যে গোটা যেটা গোলক করলাম সেন্টার, যেটা যেটা থেকে আমাদের বক্রতা কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার যেটা বেরোলো ওটা ছেড়ে দেখ কথা, ওটা হয়ে গেল। আর দেন যদি এই গোলীয় দর্পণ অর্থাৎ শুধুমাত্র অনলি অবতল দর্পণটা নিয়ে যদি কথা বলি, এই অবতল দর্পণে মিড পয়েন্ট অর্থাৎ ধর এই যে অর্ধেকটা মিড পয়েন্ট তো ধরলি, মনে করলি কিছু জানিস না, তখন তুই কিছু জানিস না, তখন তো এই তুই মনে মনে ভাবলি যে এইটা মিড পয়েন্ট নিশ্চয়ই এইটা হবে। এইটা তুই যদি সোজাভাবে দেখতে চাস দেখবি যে এরকম একটা আসবে, দেখবি এরকম একটা আসবে। ওকে, এরকম একটা আসবে। ওকে, এর মিড পয়েন্ট হবে দেখবি এই মধ্যখানটা, অর্থাৎ এখানটা হবে তো, এখানে মিড পয়েন্ট হবে। অর্থাৎ এই যে গোলীয় দর্পণটার মধ্যবিন্দু, এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলবো এখানে, এখানে বলবো মেরু, অর্থাৎ কি বললাম এখানে
কি বলবো, মেরু অর্থাৎ পোল। এটা কি দিয়ে রিপ্রেজেন্টেশন করবো, পি দিয়ে। দাঁড়া বাইরে লিখি, এদিকে কাজ আছে। মেরু অর্থাৎ এটা পোল। ওকে, এই যে পোল, মেরু আর হচ্ছে বক্রতা কেন্দ্র, মেরু ও বক্রতা কেন্দ্রকে আমি সরলরেখাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। মেরু এবং বক্রতা কেন্দ্রকে আমি সরলরেখা একটা বলা হয়। আর তোর দাঁড়া, মেরু এবং বক্রতা কেন্দ্র দূরত্বকে, যেটা যে দূরত্বটা পাওয়া যায় সেই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটা কি বলবো আমরা, বক্রতা ব্যাসার্ধ। মেরু ও বক্রতা কেন্দ্র সরলরেখাকে বলা হয় কি, আমি আসছি সেটা, বক্রতা ব্যাসার্ধ। দেন আমরা দাঁড়া একবার, দাঁড়া, এটাকে বলে কি, বক্রতা কেন্দ্র, যেটাকে আমরা কি বলা হয়, সি রিপ্রেজেন্ট করা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আর এটা কি বলা হয়, এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, ওকে। এরপর এই যে মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে, অর্থাৎ মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখা, এই এই বরাবর যদি একটা বক্রতা কেন্দ্রগামী সরলরেখা, একটা সোজা সরলরেখা টানিস, সেই সরলরেখাটাকে আমরা কি বলবো, প্রধান অক্ষ। কি বলবো, প্রধান অক্ষ, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলবি, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে আমরা, সরলরেখাকে কি বলবো আমরা, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো। এবার দেখ বইয়ের লেখাগুলো দেখ পাশে আসছে, তোরা বলি দেখ, দেখ তারাই ঠিক বললাম কি ভুল বললাম দেখিনি। যে ফার্স্টই হচ্ছে দেখ, যে বলেছিলাম গোলীয় দর্পণ, অর্থাৎ কোনো প্রতিফলক তল গোলকের অংশবিশেষ গোলীয় দর্পণ, ওটা তো আমরা আগেই পড়েছি। দেখ এগুলো দেখে না একবার। মেরু অর্থাৎ গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। গোলীয় দর্পণ মধ্যবিন্দুকে কি বলে, গোলীয় দর্পণ। এই যে মধ্যবিন্দু টানলাম আমরা, এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু কিন্তু, হ্যাঁ ওকে। আমরা গোলীয় দর্পণের মধ্যে, তোরা বলবি যে একটা গোলকের সেন্টার, মানে গোলকের সেন্টার, মানে বক্রতা, আমি এই কেন্দ্রটাকে বলছি। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোনো এই যে গোলীয় দর্পণ একটা, দাঁড়া একটা জিনিস বোঝার দিলে, ধর ধর এই ধর একটা গোলক বুঝলি, ধর এখান থেকে আমি এইটা কেটে নিলাম, বার করে নিলাম, কেটে বার করে নিলাম। তাহলে আমার যে এখানে এইটা যেটা পড়ে রইলো, এইটা আমার তো এই গোলকের অংশ। কি মানে, ধর এই যে কেটে নিলাম আমি, ধর এই যে গোলকটা আঁকলাম, বুঝতে পারলি, এই যে গোলকটা আমরা আঁকলাম, এটাকে জয়েন করলে তো গোল হয়ে যাবে। এটা যদি জয়েন করলাম, এটাকে কেটে আমরা এখানে পাশে বার করে নিলাম। কি করলাম, পাশে আমরা বার করে নিলাম এইগুলোকে। তাহলে এটাকে জয়েন করলে আমরা গোলক হয়ে যাবে। তাহলে এটাকে কি বলতে পারি, এর কম্পোনেন্ট, মানে পার্ট, মানে যেটা অংশ। অর্থাৎ এটা গোলীয় দর্পণ, এই যে গোলীয়, এই যে গোলকটা, এই গোলকটারই অংশ এটা। সেটাই বলছে ওই জন্য, যে গোলীয় দর্পণ, মানে যে গোলীয় দর্পণ কোনো গোলকের অংশ, তার যে কেন্দ্র সেটাকে বলে বক্রতা কেন্দ্র। ওকে, দেখ কি বলেছে, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলে বক্রতা কেন্দ্র। তোরা দেখতে পাচ্ছি, ওকে ওকে হলো, বুঝতে পারলি যে এই জিনিসটা। এরপর দেখ মেরু কি, মেরু জিনিসটা বললাম যে যে গলীয়, মানে গলীয় দর্পণের মধ্যবিন্দুকে, অর্থাৎ মিড পয়েন্টকে বলে মেরু। এই যে এইটা হচ্ছে মিড পয়েন্ট। কি কি জিনিস এটা, মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট কি বলা হয়, মেরু বলা হয়। দাঁড়া হলো, এই জিনিসটা কোনটা বুঝতে পারলি। দেখ এইখানেই সবটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইখানে সবটাই বুঝিয়ে দিচ্ছি। আজকে যে লেকচারটা এটা এখানে বুঝিয়ে দিচ্ছি, আর একটা মাত্র লেকচার শুনে যা। দেখ আমি বইয়ের গুলো বলে দিচ্ছি, বইয়ের যে লেখাগুলো সেগুলো বলে দিচ্ছি, তোরা দেখতেও পাচ্ছিস উপরে হয়তো। বক্রতা ব্যাসার্ধ কি জিনিস, বক্রতা ব্যাসার্ধ বললাম যে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, কোনো গলীয় দর্পণ, কোনো গলীয় দর্পণ। প্রথমে বললাম যে কোনো গলীয় দর্পণ, এটা ধর একটা দর্পণ ধরে নে, এটা ধর একটা দর্পণ, তুই ফিল কর, এখন আপাতত ফিল কর। এই যে এই গলীয় দর্পণ, এটা তো এই গোলকটাই একটা অংশ। কি বলো, এই যে দর্পণ, এটা এই গোলকই একটা অংশ। তো এইটাকে যদি আমি জয়েন করতাম, যদি এটাকে অ্যাড করতাম, এটাকে যদি এখানে বসাতাম, তাহলে নিশ্চয় আমাদের গোলকটা পূরণ হয়ে যেত। তখন একটা গোলককে আমরা ফিল করতাম। তাই এই যে দর্পণটাকে, এইটা এই গলীয় দর্পণের অংশ বলতে পারতাম না। তাই এটা এখানে বলেছে যে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের, কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধ। তো ব্যাস কি, ব্যাস হচ্ছে আমরা যখন এইটা দেখ,
যখন এরম করে যখন এরম থাকতো তখন এই গোটাটাকে আমরা ব্যাস বলতে পারতাম, আর এইটুকু কি আমরা বলতে পারি, এটুকু বলতে পারি ব্যাসার্ধ, তাই তো? কি বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি। ওকে, প্রধান অক্ষ কি বললাম, কোনো গলিত দর্পণে মেরু বক্রতা কেন্দ্রগামী, কোনো গলিত দর্পণে মেরু ও বক্রতা কেন্দ্র, এটাকে বললাম এটা বক্রতা কেন্দ্র। তাহলে কোনো গলিত দর্পণে মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। বলেই দিলাম, দেখ ওপরে আসছে দেখতে পাচ্ছিস। আর প্রধান অক্ষ কি জিনিস, প্রধান অক্ষটা বললাম। ওকে, আরেকটা আরেকটা জিনিস হচ্ছে, ধর আর কিছু এখানে চাই না তোরা, আমি পিডিএফটা তোর টেলিগ্রাম দিয়ে রাখবো, এই যে বইয়ের যে পিডিএফ গুলো বা আরো হ্যান্ড রিটেন আমি নোটস দিয়ে রাখবো, যেগুলো তোরা ঘরে পড়ে নিস। আর কিছু মোটামুটি লাগবে না, এখান থেকে কোশ্চেন আসবে না। আমি যেগুলো বুঝিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু না পড়লে কিন্তু তোর আলো অধ্যায় আমি যেগুলো বাকি যে লেকচার গুলো পড়াবো সেগুলো কিন্তু বুঝতে পারবি না, তার জন্যই এগুলো পড়া। এগুলো প্রত্যেকটা কিন্তু আমার কাছে বোঝ। ওকে, আমি বলছি যে আমি যেগুলো বোঝাবো সেগুলো এর বাইরে আর লাগবে না, ঠিক আছে? তো তোরা দেখে নে। দেন এরপর আর একটা আছে তোদের রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ বলে দুটো জিনিস আছে। যদি কৌণিক উন্মেষটা লাগবে না, আমি রৈখিক উন্মেষটা বলছি তোদের। দেখ কৌণিক উন্মেষটা কি, দেখ এটা পরিষ্কার করে দিই, দাঁড়া পরিষ্কার করতে হবে, ঘেটামেটি হয়ে গেছে। দেখি কি বললাম, প্রধান অক্ষ বলে দিলাম। ওকে, দেখ এইখানে আমরা রৈখিক কৌণিক উন্মেষ বললাম লাগবে না, তবু আমি দিয়ে রাখবো, পরে নিস তোরা, ঠিক আছে? এটা আসবে না পরীক্ষা, কৌণিক উন্মেষ আসবে না, রৈখিক উন্মেষ আসতে পারে। রৈখিক উন্মেষ দেখ, অর্থাৎ এই ধর এটাকে আমরা এম ধরলাম আর এটাকে ধরলাম এম ড্যাশ। এই যে এম থেকে এম ড্যাশ, এটা কি আমরা বলি, অর্থাৎ তুই বলতে পারিস যে এই যে গোলীয় দর্পণ, যে গোলকের অংশের গোলীয় দর্পণটা যতটা উচ্চতা, কি উচ্চতা, এখানে উচ্চতা কিছু নয়, ঠিক আছে? কি বলেছে দেখ, বইয়ের ভাষায় কি বলেছে দেখ, বুঝতেই পারছিস, ঠিক আছে? এবার বইয়ের ভাষাটা দেখি তার এখানে। হ্যাঁ, ওখানে বলছে গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার, মানে বৃত্তাকার পরিসীমাটা, বৃত্তাকার পরিসীমা, অর্থাৎ তোদের কিছু মাথা রাখতে হবে না, তোরা খালি মাথায় রেখে দিবি যে এইখানে যদি একটা গোলীয় দর্পণ হয়, এইটা যদি একটা গোলীয় দর্পণ হয়, তাহলে এইখান থেকে এটা, এখান থেকে এটা, এটাই হচ্ছে আমাদের, দাঁড়া ভালো করে রাখি, দাঁড়া এবার দাঁড়া ভালো করে রাখি। এটা যদি একটা আমাদের গোলীয় দর্পণ হয়, তো এখান থেকে আমাদের এটা, এখান থেকে এটা, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কিন্তু রৈখিক উন্মেষ। তো বৃত্তাকার পরিসীমা যেটা বলেছে ওই দেখ বইয়ে, রৈখিক উন্মেষ, অর্থাৎ ওকে। চল তাহলে এটা আমাদের হয়ে গেল। দেন আমাদের আরেকটা কিছু বাকি আছে, ঠিক আছে? সেটা আমরা পড়ে নিই। দাঁড়া দেখছি ভিডিও একবার হচ্ছে নাকি, একবার 1 মিনিট। চল, ভালো হচ্ছে ভিডিও, কোয়ালিটিও তোরা ভালো পাবি মোটামুটি ভাবে। দেখি এডিট না করতে পারি এখনই দিয়ে দিচ্ছি, অসুবিধা কিছু না। সব লেকচার গুলো কমপ্লিট করে আমি বলছি, আমি যেগুলো পড়াবো সে বাইরে একটু আসবে। ওকে, দেখ এরপর তোদের আসতেই পারে এবং প্রত্যেক বছর পরীক্ষায় কিন্তু আসে, কি আসে, উত্তল দর্পণের ব্যাপার, অবতল দর্পণের ব্যাপার। ফার্স্ট উত্তল দর্পণের ব্যাপার আমরা দেখে নিই। যদি বানান ভুল করে থাকিস প্লিজ ক্ষমা করে দিস, ওকে? কারণ তাড়াতাড়ি মাথায় লিখছি, বানান ভুল হতেই পারে। উত্তল দর্পণের ব্যাপার, দেখ উত্তল দর্পণের ব্যবহার কিন্তু তোকে আমি দুটো বলে দিচ্ছি, এর বাইরে কিন্তু আসবে না, ওকে? অর্থাৎ এক নম্বর কি, অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় উত্তল দর্পণ বেশি ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুব কম ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট আমি তোদেরকে দুটো জিনিস বলছি, সেই দুটো জিনিস একবার দেখে যা, ওই দুটোর মধ্যে একটা আসবে, ওকে? একটা হচ্ছে কি, একটা হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার কি, একটা বলবি যে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে, কি বললাম, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে। আর কি 2 নম্বর কি, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে। আর 2 নম্বর কি, 2 নম্বর বলবি যে
দেখ এটা কিন্তু বানানটা ভুল হতে পারে, ওকে মনে করিস নি। স্ট্রিট ল্যাম্প হিসাবে কি বললো, গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে স্ট্রিট ল্যাম্প হিসাবে বানান, যদি স্ট্রিট ল্যাম্প যদি বানান ভুল হয়ে থাকে ক্ষমা করে দিস, কোনো ব্যাপার নেই। স্ট্রিট ল্যাম্পের হিসাবে আর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে, ওকে। এই যে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে স্ট্রিট ল্যাম্প হিসাবে কেন গাড়ির ভিউ ফাইন্ডার আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয়, অন্য কোনো দর্পণ কেন ব্যবহার করা হয়, এটা তোর মনে কোশ্চেন আসতেই পারে। তো দেখ উত্তল দর্পণ কেন ব্যবহার করা হবে না, কারণ উত্তল দর্পণে কি হয়, উত্তল দর্পণে ছোট ছোট ও প্লাস সোজা প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব গঠিত হয়, সোজা এবং ছোট এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয়, ওকে। তাহলে কি উত্তল দর্পণে ছোট ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়, এখানে গঠিত হয়। আবার উত্তল দর্পণে কি হয়, ছোট সোজা প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তো দেখ নিশ্চয় দেখ খুব মজার জিনিস একটা, ছোট ও সোজা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেইগুলো আবার একসাথে গঠিত হচ্ছে, মানে একসাথে গঠিত হচ্ছে ছোট সোজা প্রতিবিম্ব, ছোট সোজা প্রতিবিম্ব একসাথে গঠিত হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তার জন্য কি হয়, দেখ গাড়ি যখন তোর গাড়ি যখন চালাচ্ছিস তো তোর লক্ষ্য করেছিস বা যারা লক্ষ্য করেছিস একবার লক্ষ্য করে নিস, ওকে। গাড়ির আয়নায় দেখবি যে আমাদের পেছনে যে গাড়িটা আসছে, সেই গাড়িটার পেছনে যে গাড়িটা আসছে সেই গাড়িটা দেখবি আমাদের দেখা যাচ্ছে গোটাটা, কিন্তু দেখ গোটা দেখা যাচ্ছে, কিন্তু একটা ধর গাড়ি শুধু আয়নাটা দেখা যাচ্ছে বা কোনো গাড়ির লাইট, পেছনে গাড়িটা শুধু আয়নাটা দেখা যাচ্ছে বা লাইটটা দেখা যাচ্ছে, সেরকম কিন্তু হচ্ছে না। কি দেখা যাচ্ছে, পেছনে গাড়িটা গোটাটা, আমরা গোটাটা মানে গোটাটা দেখতে পাচ্ছি লাইটের, মানে ওই আমাদের আমাদের গাড়ির আয়নাটার মধ্যে আমরা গোটার গাড়িটা দেখতে পাচ্ছি পেছনে। এটা কেন হচ্ছে, কারণ দেখ সোজা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে তোর পেছনের গাড়িটা যেখানে চাকা সেখানে তুই চাকা দেখতে পাবি, যেখানে আয়না সেখানে তুই আয়না দেখতে পাবি, যেখানে ড্রাইভারটা বসে আছে সেখানে তুই ড্রাইভারটা বসে আছে দেখতে পাবি। বাট অবতল দর্পণের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না, তুই উল্টো দেখতে পারিস, আবার অন্য উল্টো দেখতে পারিস না, তুই অবতল দর্পণের ক্ষেত্রে সোজা দেখতে পাবি, ওকে। বাট অন্য দর্পণ কি লাগালে, অন্য দর্পণ লাগালে কি হয়, তুই উল্টো দেখতে পাবি, অর্থাৎ চাকাটা দেখতে পাবি উপরে, তখন তো আয়নায় যখন দেখবি আমার এই কি, এটা কি জিনিস, কি জিনিস কি আমাদের পেছনে আসছে ভূত নাকি, তখন তোরা মনে করবি ভূত। বাট ওটা নয়, বাট অন্য দর্পণ লাগানো হচ্ছে, তখন তুই বুঝতে পারবি তো গাড়ি, ওই জন্য উত্তল দর্পণ লাগানো হয় গাড়িতে, কারণ তখন উত্তল দর্পণ না লাগালে অন্য দর্পণ লাগানো হলে অবতল দর্পণেও সোজা প্রতিবিম্ব আসে, বাট অন্য দর্পণ লাগানো হলে কি আসে, গাড়িটা অনেক সময় জিনিসটা মানে যে পেছনে যে বস্তুটা আসে সেই বস্তুটা উল্টো দেখে, তখন ভয় লাগে যেতেই পারে যে গাড়ি চালায়, যে গাড়ি চালাচ্ছে, ওকে। এটা হয়, এটা এই জিনিসটা হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার হয়, স্ট্রিট ল্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। স্ট্রিট ল্যাম্প হিসেবে কেন ব্যবহৃত হয়, কারণ এই যে উত্তল দর্পণ, এই উত্তল দর্পণ কি হয়, আলোটাকে অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে রাখতে পারে। উত্তল দর্পণ কি হয়, আলোটাকে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রাখতে পারে, ফলে কি হচ্ছে, ফলে হচ্ছে আমাদের আলো যখন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রাখছে, আমাদের দেখতে অসুবিধা হচ্ছে, মানে দেখতে সুবিধা হচ্ছে, সরি দেখতে সুবিধা হচ্ছে, ফলে আমাদের রাস্তায় এগুলো লাগানো হয়, রাস্তার পাশে স্ট্রিট ল্যাম্প লাগানো থাকে, তোরা দেখেছিস স্ট্রিট ল্যাম্প লাগানো থাকে আমাদের মানে রাস্তার পাশাপাশি লাগানো থাকে। এই উত্তল দর্পণ ওই জন্যই লাগানো হয় স্ট্রিট ল্যাম্পে, কারণ এই উত্তল দর্পণ কি হয়, আলোটাকে অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে দিতে পারে, ওই জন্যই উত্তল দর্পণ কিন্তু স্ট্রিট ল্যাম্প আর ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। অবতল দর্পণ কি হয়, অবতল দর্পণ অনেক কিছু ব্যবহৃত হয়। দেখ লাস্ট টপিক অবতল দর্পণ, অবতল দর্পণের ব্যবহার। তাহলে কি বললাম, উত্তল দর্পণে কি হয়, এটা কিন্তু আসতে পারে ছোট ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়, সেটা আবার একসাথে গঠিত হয়। অর্থাৎ তুই যখন গাড়ি ভিউ ফাইন্ডার হিসেবে দেখবি, পেছনে গাড়িটা দেখবি, যেখানে চাকা সেখানেই চাকা দেখতে পাবি, যেখানে ওই পেছনে গাড়িটা আয়না সেখানেই গাড়ি আয়নাটা দেখতে পাবি, যেখানে ওই ড্রাইভারটা বসে আছে ওই ড্রাইভারটা সেখানেই বসে আছে দেখতে পাবি। এবার অন্য দর্পণ লাগালে তুই দেখতে পাবি তুই উল্টো দেখতে পারিস আবার, তবে অর্থাৎ চাকাটা দেখতে পাবি গাড়ি থেকে অনেক দূরে সরে গেছে, এরকম হয়, তুই দেখতে পাবি অনেক সময়, টেস্ট করে দেখতে পারিস তোরা। দেখবি অনেক দর্পণ আছে, তুই তো সোজা লিখলি, তো যখন আয়নায় যাবি তখন দেখবি এইদিকে যে কটা ছিল এইদিকে চলে এসেছে, তা আবার উল্টো, দেখেছিস তো হয়, ওটা এরকমই হয়, সব ক্ষেত্রে হয়। মানে অনেক দর্পণ আছে, বাট উত্তল দর্পণ লাগানো আছে ওগুলো কিন্তু চান্স হয় না, তুই যেখানে যেরকম সেখানে সেরকমই দেখতে পাবি। বাট অবতল দর্পণ দেখে চল, অবতল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার কি, অবতল দর্পণের ব্যবহার হচ্ছে, তুই অনেক ব্যবহার আছে, অনেক রকম ব্যবহার করা হয় অবতল দর্পণে, প্রায় টর্চ লাইট, সার্চ লাইট এরকম ব্যবহার করা হয় অবতল দর্পণে।
বাট তোদের একটা বলছি একটাই আসবে, সেটা হচ্ছে কি, তোদের একটা বলছি একটাই কিন্তু এবার আসার চান্স, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দন্ত চিকিৎসক। দন্ত চিকিৎসকরা ব্যবহার করে, কি বললাম, দন্ত চিকিৎসকরা ব্যবহার করে। এটা অবতল দমনের ব্যবহার কি, দন্ত চিকিৎসকরা ব্যবহার করে। কারণ দন্ত চিকিৎসকরা কেন ব্যবহার করে, তোদের মনে একটা কোশ্চেন আসতে পারে, এবার দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করছে কেন, উত্তল দর্পণ তো ব্যবহার করতে পারে। আচ্ছা, এই কোশ্চেনের উত্তর হচ্ছে উত্তল দর্পণ কেন ব্যবহার করছে না, কারণ দেখ, উত্তল দর্পণে আমরা কি দেখতে পাচ্ছি, মানে আমাদের পেছনে যে বিরাট বড় গাড়িটা আসছে অর্থাৎ লরি আসছে, সেটাকে আমরা আয়নার মধ্যে ছোট দেখতে পাচ্ছি, সোজা দেখতে পাচ্ছি। বাট অবতল দর্পণে ক্ষেত্রে কি, গাড়িটাকে আরো বড় দেখাবে, আরো বড় দেখাবে, তো গাড়িটা দেখতেই পাবি না, ওদের গাড়ির মানে কোনায় একটু রংটা দেখতে পাবি তুই খালি। তো কালো গাড়ি হলে কালো দেখতে পাবি, বাদামি হলে বাদামি দেখতে পাবি, তুই যেরকম রং হবে, বা লাল হলে লাল দেখতে পাবি। বাট গোটা আমাদের উত্তল দর্পণ কি করছে, ওই আয়নাটার মধ্যে ছোট আর সোজা প্রতিবিম্ব গঠন করছে। তার জন্য আমরা ওই আয়নার মধ্যে গাড়ি চালাতে চালাতে আয়নার মধ্যে দেখতে পাচ্ছি কি গাড়ি আসছে, দেখতে পাচ্ছি গোটা গাড়িটাকে তুলে ধরছে আমাদের আয়নার মধ্যে। বাট অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, ওই জন্য আমাদের দন্ত এমনি দাঁত আমাদের ছোট, কারণ দাঁত এত বড় কিন্তু নয়, তাই যে দন্ত চিকিৎসকরা এত বড় নাককে ছোট করে নেবে তারপর দেখবে, তাই তো। আমাদের দাঁত ছোট ছোট দাঁত, আমাদের ছোট ছোট দাঁত, ওকে। ওই দাঁত কি করে, ওই ছোট দাঁত বলি অবতল দর্পণ তো বড় দেখায়, ওকে। তার জন্য দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে। কারণ এই অবতল দর্পণ যখন দাঁত দেখতে সুবিধা হয়, তখন দাঁতকে আমরা একটু বড় দেখতে পাই, তখন দন্ত চিকিৎসক একটু সুবিধা হয়, কি হয়েছে কি না হয়েছে তখন দেখতে দন্ত চিকিৎসকদের কিন্তু সুবিধা হয়। ওই জন্য দন্ত চিকিৎসকরা কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে। দাঁত এত বড় হলে তখন উত্তল দর্পণ ব্যবহার করবে না, দাঁত তো দাঁত, ছোট জিনিস, তার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়, কি হয়েছে না হয়েছে ব্যবহার বুঝতে পারা যায়। তো এবার হচ্ছে আর একটা জিনিস আছে, সেটা কি পড়াবো না পড়াবো না, কটা বাজছে একবার দেখে নি তারা, একবার তারা দেখি। দেখ ফোকাস, ঠিক আছে, ফোকাস, দেখ একটা জিনিস বলি, যে ফোকাস, ফোকাস জিনিসটা কি, এই জিনিসটা একটু ধারণা দিয়ে রাখি, পরদিন এটা থেকে আবার স্টার্ট করবো। ফোকাস, ধর এই যে একটা দর্পণ, এই যে একটা দর্পণ, তো এই দর্পণ কি হচ্ছে, এই বিন্দু থেকে সোজা চলে যাচ্ছে, এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সঙ্গে আমরা ফোকাস কি, এই প্রধান অক্ষ ফোকাস বিন্দু আমরা পড়ছি, ফার্স্ট আমরা ফোকাস বিন্দু পড়ছি, পরদিন থেকে আমরা স্টার্ট করবো ফোকাস বিন্দু ফোকাস দৈর্ঘ্যটা দেখি আমরা। এই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আলোক রশ্মি গুচ্ছ, একটা আলো তো যায় না ভাই, অনেক আলো যায়, তাহলে ওই জন্যই আলোক রশ্মি গুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পর, মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপাতিত, মানে সমান্তরাল ভাবে আলোক রশ্মি আপতিত হওয়ার পর দর্পণে প্রতিফলনের, আপতিত হওয়ার সময় দর্পণে প্রতিফলনের পর, দেখ জিনিসটা আমি বাংলা ভাষায় বোঝাতে পারবো না তোকে, দেখ তোকে আমি বইয়ের ভাষাতেই বোঝাচ্ছি, দেখ সুন্দর করে বোঝাচ্ছি এবং তোকে বোঝার চেষ্টা করছি, ওকে। এটা একটা দর্পণ, এটা একটা দর্পণ, এটাকে মিড পয়েন্টে কি ছিল, আমাদের মেরু ছিল। আর এটা কি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার। এই সেন্টার অফ কার্ভেচার সমান্তরাল, একটা সমান্তরাল, এই মেরু ও বক্রতা কেন্দ্র বরাবর একটা সমান্তরাল সরল রেখাকে আমরা কি বলি, প্রধান প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আপতিত হয়ে দর্পণে প্রতিফলনের পর, যাক আপতিত হচ্ছে রশ্মিগুচ্ছ, কিন্তু অনেক রশ্মি, একটা রশ্মি যায় না ভাই, অনেক রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হচ্ছে, ওকে, কি হচ্ছে, প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাকেই বলা হয় কিন্তু ফোকাস বিন্দু। তাহলে কি, প্রধান অক্ষের সঙ্গে দ্বারা এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয়ে দর্পণ দ্বারা প্রতিফলনের পর, আপতিত হয়ে দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষে যে বিন্দুতে মিলিত হচ্ছে, দেখ প্রধান অক্ষে এই বিন্দুতে মিলিত হচ্ছে, প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটাকে কিন্তু আমরা ফোকাস বিন্দু বলবো, ওকে।
বিন্দু বলবো। আর এই যে পি অর্থাৎ এটা তো ও দে, ও নাম দে, অর্থাৎ পি থেকে ও যে এই দূরত্বটাকে, এই দূরত্বটাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। ফোকাস দৈর্ঘ্য বলতে হবে ফোকাস দূরত্ব। তো এটা বুঝতে পারলি, এটা ছিল আজকে লেকচার। খুব ছোট একটা লেকচার হলো, পরদিন থেকে বড় লেকচার হবে। ওকে, দেন আজকে এই পর্যন্তই। এবং প্রত্যেকে ভিডিওটা প্লিজ দেখবি, পুরোটা শেষ করবি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবি, এবং ভালো লাগলে লাইক করে দিস, ঠিক আছে? এবং প্রপার ডাউট কিন্তু কমেন্টে আমাকে বলে দিস, আমি কিন্তু তোদের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো। ওকে, চল তাহলে আজকের মতো এখানে আমাদের লেকচার কিন্তু কন্টিনিউ থাকবে। আজকে কিন্তু এখানে লেকচার 1, ঠিক আছে? আর একটা জিনিস লিখে দিই, থ্যাংক ইউ লিখে দিই প্রত্যেককে। ওকে, প্রত্যেকে থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকে ভিডিওটা কিন্তু দেখিস এবং আমাদের এরকম ভাবে লেকচার কিন্তু চলতে থাকে। চল তাহলে আজকের মতো এখানে, সবাইকে টাটা।